স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। স্কুল শিক্ষার্থী ধর্ষণকাণ্ডে দুপক্ষের সংঘর্ষ সহিংসতায় এখনও উত্তাল পার্বত্যাঞ্চল খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর ও 2 উপজেলায় বহাল আছে 144 ধারা। এদিকে গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলি খবর পাওয়া যায়। আন্দোলনে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ও সবশেষ সহিংসতার পর এখন থমথমে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় বহাল রয়েছে 144 ধারা। 7 প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে জানা গেছে, রোববার গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। চলমান অস্থিরতার কারণে সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদেরকে 10:30 সাজেক থেকে বের করে নিয়ে আসছে। তো আমরা দিঘিনালার আগে যে আর্মি ক্যাম্পটা আছে ওইখানে আসার পরে অনেকটা আসার পরে আবার রিটার্ন ব্যাক করে চলে যেতে পরিস্থিতি খারাপ শুই না। কালকে গাড়ি চলবে না, আর আমরা রাত্রে ট্যাক্সি সকাল 9টার দিকে 10টার দিকে আমরা গাড়িতে উঠছি। আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা জানান তিনি। আমরা এখন ইলেকশন ছাড়া কোনো কিছু চিন্তা করছি না। আমরা কাউকে এই সুযোগ দিতে চাই না যে ইলেকশনটা বন্ধ করো, এটা এই চিন্তা আমাদের আর নাই। আমরা অলরেডি ওই লাইনে হাঁটতেছি যে ইলেকশন করবোই আমরা ফেব্রুয়ারির মধ্যে। এদিকে খাগড়াছড়ির চলমান সংকট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, পরবর্তীতে জানানো হবে। আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আপনারা জানেন গতকালকে একটা পার্বত্য জেলায় খাগড়াছড়িতে একটা ঘটনা ঘটছে, ওইটা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এর প্রতিবাদে অবরোধ ডাকার পর প্রশাসনের পক্ষ থেকে শনিবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ চলছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে প্রায় 2000 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশ, র্যাবের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এটা সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, সবাই অনেক মজা করি, একটা লম্বা ছুটি পাই। আইনশৃঙ্খলা শুরু থেকে আমাদের এখানে তৎপর আছে। একই চিত্র বরিশালেও। দেবী দুর্গা অশুভ শক্তিকে বিনাশ করে শান্তির পরশ দিয়ে যাবেন ধরণীতে, এমন ধারণা ভক্তদের। আমরা যেন সবাই ভালোভাবে থাকতে পারি এবং আমাদের কারো সাথে কারো যেন সম্পর্ক খারাপ না থাকে। রাজশাহীর বিভিন্ন মণ্ডপে চলছে নানা আনুষ্ঠানিকতা। ভক্তকুলের সমাগমে মুখরিত সব মণ্ডপ। শরীয়তপুর সহ দেশের সব মন্দির সাজানো হয়েছে নানা বৈচিত্র্যে। মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এছাড়া প্রতিটি মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্গাপূজার আরও খবর জানাতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, মন্দিরে ষষ্ঠীর আয়োজন কেমন দেখছেন? ধন্যবাদ জহুর আপনাকে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে একটি মাত্র পুজোতে আমরা দেখছি তিমির পুজো। তো
তো যেখানে যে মণ্ডপ এখানে তিমের পুজোর আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরে, কিন্তু যেখানে তিম বলতে যে বিভিন্ন ঐতিহ্য তারা তুলে ধরা হয়। তো হাজারে লেনে যে মণ্ডপ, তো প্রতি বছরে কিন্তু তাদের তিমের পুজো থাকে, এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। তার কারণে ষষ্ঠী পুজোর দিনে কিন্তু আমরা দেখছি পূজার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকে কিন্তু চণ্ডীপাঠ সহ বিভিন্ন আয়োজন তাদের ছিল। তো ষষ্ঠী পুজো যে সান্ধ্যকালীন পুজো, একটু পরে কিন্তু পুজো শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে পূজার্থীদের ভিড়ে কিন্তু মুখরিত হয়ে উঠেছে পুজো প্রাঙ্গণ। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার যে আয়োজন, তো এখানে কি ঐতিহ্য আপনারা তুলে ধরেছেন এবার যে তিমের পুজো? হ্যাঁ, একটু তিমের পুজো কি ঐতিহ্য তুলে ধরেছেন? আচ্ছা দেখুন, ধন্যবাদ নিউজ 24-কে। আমরা প্রতি বছর হাজারের পুজো জীবন পরিষদ একটি নতুন নতুন চিন্তাধারা থেকে পুজো করে থাকি। এবছর আমাদের যে আয়োজন সেটা হচ্ছে কল্কি অবতার। আপনারা জানেন, যখনই এই ধরাধামে কোনো অন্যায়, অবিচার, অনাচার, বেবিচার হয়, তখনই ভগবান বিষ্ণু অবতার রূপে এই পৃথিবীতে এসে উনি এই ধরাধামকে রক্ষা করেন। এই কলিযুগের শেষ প্রান্তে 4,25,000 বছর পরে সামন্ত গ্রামে আমাদের প্রিয় কল্কি অবতার ভগবান বিষ্ণুর আরেক রূপ কল্কি অবতার, উনি অবতারণ আসবেন এবং এসে এই ধরাধামে এই কলিযুগের শেষ প্রান্তে যে অন্যায়, অবিচার, অত্যাচার, যে মানুষের অধার্মিকতা যেভাবে বেড়ে যাবে সেটাকে রক্ষা করার জন্য উনি একটি শ্বেতগোড়ায় করে আসবেন, হাতে তলোয়ার থাকবেন। এইভাবে উনি এসে এই পৃথিবীকে আবার অন্যায়, অবিচার মুক্ত করে একটি বাসযোগ্য পৃথিবী করে আবার উনি ফিরে যাবেন এবং তারপরেই কিন্তু সত্যযুগের অবতারণ হবে আবার। অনেক ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন লাগছে পুজোতে আসলেন? আমাদের খুব ভালো লাগতেছে, এসে খুব ভালো লাগতেছে। এখানে বছর ঘুরে মা দুর্গা আসলো, তো মার কাছে কি প্রার্থনা করছে? মার কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই প্রার্থনা। কথা বলতে চাচ্ছি, মায়ের কাছে আপনাদের কি প্রার্থনা? মায়ের কাছে আমাদের যে প্রার্থনা, এই যে আমরা যেন সুন্দরভাবে এবং সাম্প্রদায়িকতা মুক্ত, বিপদ মুক্ত সমাজে যে বাস্তবধর্মী কতগুলি মানুষ জীবন্ত অসুর আছে তাদের মুক্ত সুন্দর একটা পৃথিবী, সুন্দর আমাদের জন্মভূমি বাংলাদেশ আমরা প্রার্থনা করি, যেখানে আমরা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে আমরা সুন্দরভাবে বসবাস করব। এটাই মায়ের কাছে আমাদের এবারের প্রার্থনা। চট্টগ্রামে এবার প্রায় 2000-এর মতো কিন্তু মণ্ডপ রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম শহরে 269টি মণ্ডপ রয়েছে। তো সব মণ্ডপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা দেখা যাচ্ছে। পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী, একই সাথে বিজিবি তাদের যে টহল তারা অব্যাহত রেখেছেন। তার কারণে শান্তিপূর্ণভাবে যে শারদীয় দুর্গোৎসব তারা সাড়ম্বরে যেন করতে পারে সে চিন্তা মাথায় রেখে কিন্তু তাদের যে টহল তারা অব্যাহত রেখেছেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। পুজোতে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আইন শৃঙ্খলা বাহিনীর কেমন তৎপরতা দেখছেন? হ্যাঁ, খুব ভালো, আগের চেয়েও ভালো। মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে প্রার্থনা সব অশুভ শক্তি দূর হোক, শান্তি বিরাজ করুক, এটাই প্রার্থনা। অনেক ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি ষষ্ঠী পুজো মধ্য দিয়ে কিন্তু যে শারদীয় দুর্গোৎসবের যে এখানে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। পুলিশ প্রশাসন তারা আছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনাদের তৎপরতা কেমন আছে বলে মনে করছেন? আমরা মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশক্রমে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে পুলিশ এবং আনসার বাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তায় আছি, যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে নিরাপত্তার সহিত পূজা উদযাপন করতে পারে। এ হলো আমাদের বক্তব্য। এবং এরপরেও আমরা সকাল থেকে সার্বক্ষণিক আপনাকে মন্দিরে আমরা নিরাপত্তায় আমরা আছি এবং আমাদের পাশাপাশি মন্দিরের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা আছে। মন্দিরে যাতে কোনো ধরনের কোনো প্রীতিকর ঘটনা এবারে না হয়, আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে আমরা সার্বক্ষণিক এখানে আপনাকে তৎপরতা আছি এবং সবসময় আপনাকে দায়িত্ব পালন করতেছি। দেখতে পাচ্ছেন যে পূজার্থীদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। সন্ধ্যা হতে না হতেই পূজার্থীরা মণ্ডপে কিন্তু তারা ছুটে এসেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে রাঙামাটিতে মমুর কাছে।
ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন রাঙামাটি মাতৃ দুর্গা মন্দিরে। আজকে হচ্ছে ষষ্ঠী পূজা। এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার প্রথম যে সূচনা সেটি হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আসলে এই ষষ্ঠী পুজোটা আজকে পালন করা হচ্ছে। রাঙামাটিতে প্রায় 10 বাসাবাসী 11টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তারা কিন্তু এই উৎসবকে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালন করছে। এর সাথে বাঙালিরাও কিন্তু যোগ দিয়েছে, বিভিন্ন মন্দিরে তারা ঘুরে বেড়াচ্ছে। ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে ষষ্ঠী পুজোর যে বার্তা সেটি কিন্তু পুরোহিত আগিয়ে দিয়েছেন এবং যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা কিন্তু মন্দিরে মন্দিরে পরিদর্শন করছেন। এক কথায় বলা চলে রাঙামাটিতে দুর্গাপূজার আমেজ বইছে। পাহাড়ি এই অঞ্চলে বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে সম্প্রীতির মিলবন্ধন রচিত হচ্ছে পুজো মণ্ডপে মণ্ডপে। এই পুজো মণ্ডপের মধ্য দিয়ে পাহাড়ি বাঙালির যে সম্প্রীতি সেটি আরো অক্ষুণ্ণ থাকবে এমনটা প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। এবং তারা বলছেন এইবারে যে দুর্গা পূজার দুর্গা কৈলাস পর্বত থেকে বাপের বাড়ি এসেছেন গজে চড়ে এবং যাবেন দোলায় চড়ে। এই দোলায় চড়ে গিয়ে পৃথিবীর যত সমস্ত গ্লানি আছে সবই কিন্তু মুছে যাবে এমনটা প্রত্যাশা এখানকার যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা বলছেন যে শুধুমাত্র এই দুর্গাপূজার উৎসব না, এই উৎসবটি মানুষকে এমন একটি বার্তা দিতে চাই যাতে মানুষের মধ্যে যে হানাহানি অহিংসা সেটি যেন না থাকে। টানা 4 দিন এই উৎসবের আমেজ থাকবে সারা বাংলাদেশের সাথে পার্বত্য অঞ্চলে। এবার রাঙামাটিতে 41টি পূজা মণ্ডপে এই পূজার আয়োজন করা হয়েছে এবং পুরো রাঙামাটিতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যাতে এই পূজাকে ঘিরে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী পাবেন, আমরা সরাসরি জানাচ্ছি তার কাছে, তিনি জানাবেন তার এলাকা পুজো। ধন্যবাদ মো। আপনি যেমনটি রাঙামাটির কথা বলছিলেন, আসলে লক্ষ্মীপুরের একেবারেই শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মন্দির, যেটা লক্ষ্মীপুর সদরে। এই মন্দিরটিতে সাজ বিরাজ করছে। এই মন্দিরের মতো লক্ষ্মীপুরের জেলার 5টি উপজেলায় 78টি পূজা মণ্ডপে একই অবস্থায় আসলে করছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন, যে শারদীয় যে দুর্গোৎসবকে ঘিরে এখন যে মহাষষ্ঠীর মাধ্যমে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা যে মন্দিরটিতে রয়েছি এখানে আসলে বিভিন্ন ব্যানার এবং পেস্টুন এবং বিভিন্ন নারীদের ছবি সম্মিলিত বিভিন্ন লেখা আমরা দেখতে পেয়েছি। তো আমরা এখানে হিন্দু সম্প্রদায়ের যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আসলে সমাজকে জাগ্রত করা এবং নারী শক্তি এবং নারী স্পর্ধাকে জাগ্রত করার জন্য তাদের এই আয়োজন বলছেন। আমরা আসলে যেটি দেখেছি যে পূজা অর্চনা এখানে যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, আমরা একটু তার অনুভূতি এবং পূজা নিয়ে একটু জানতে চাই। ধন্যবাদ নিউজ 24-কে। আমাদের আজকে সে 1 বছর পর আমাদের শ্রী শ্রী দুর্গাপূজার আজকে মহাষষ্ঠী সেটা শেষ হয়ে গেছে। এখন আমরা এই মুহূর্তে প্রচুর দর্শনার্থী আসছে এবং জেলার 78টি পূজা মণ্ডপেই আজকে আনন্দঘন মুহূর্তে আমরা পূজা শুরু হয়েছে এবং সকল ধরনের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ আমাদেরকে সহযোগিতা করছে, এখানকার রাজনৈতিক দলবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছে, সকলে মিলে। আপনি যেমনটা জানিয়েছেন, লক্ষ্মীপুর থেকে আমি আছি নোয়াখালীতে। নোয়াখালীর মাইজদি বাজারে শ্রীরাম ঠাকুরের আশ্রম মন্দিরে এখানে আসলে আজকে ষষ্ঠীর মধ্য দিয়ে এখানে ধর্মীয় উৎসব পালন করছে। এখানের ভক্তরা হিন্দু ধর্মীয় বিভিন্ন
লোকজন আসলে সকাল থেকে যেমন ছিল আজকে, কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে তারা আসলে এই পূজা মণ্ডপে তারা আসতে শুরু করেছে। আসলে আজকে এই পূজা মণ্ডপে তারা প্রার্থনা করবে, একটু পরে সন্ধ্যাকালীন প্রার্থনা করবে এবং ভক্তরা আসতে শুরু করেছে। আমি আপনাকে একটু দেখাই যে আপনি দেখছেন যে এখানে সজ্জায় সজ্জিত করা হয়েছে। আসলে এই পূজা মণ্ডপকে ঘিরে আসলে উৎসবের আমেজ বাড়ছে। একে সন্ধ্যার পর একটু পর থেকে তারা উৎসব আরো ব্যাপকভাবে পালিত হবে। আসলে এই উৎসবকে ঘিরে আসলে বিভিন্ন বয়সী নারী পুরুষ এবং ভক্তরা আসলে আসতে শুরু করেছে। আপনি দেখছেন যে এখানে আসলে বিভিন্ন স্তরের তা আসলে ভক্তরা এবং তারা এই পূজা মণ্ডপকে ঘিরে তারা উৎসব আসতে শুরু করেছে। তারা তাদের ভিতরে উৎসবের আমেজ তারা ব্যাপকভাবে বইছে। তারা এই উৎসবকে ঘিরে তারা আসলে ব্যাপকভাবে তাদের মধ্যে আরো উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং আগামীকালকে আরো ব্যাপক আকারে চলবে। আজকে প্রথম দিনে তারা উৎসবে তারা আসলে আনন্দ উৎসব করবে এবং সারা রাত তারা উৎসব করবে। উৎসবকে পূজার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একের পর এক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসছে। পরীক্ষায় অংশ না নিয়েও শিক্ষার্থীদের জিপিএ 5 পাওয়া, পুনঃনিরীক্ষণের খাতার চেয়ে সার্ভারে বেশি নম্বর দেখানো কিংবা মেয়ের জায়গায় ছেলে পরীক্ষা দেওয়ার মতো ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বোর্ডের গুদাম থেকে 10.5 লাখ খাতা ও লুটশিট গায়েব হয়ে যাওয়া। এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড 2025 সালের মাধ্যমিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জালিয়াতির ঘটনায় প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানিয়েছে নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার দুদকের হানা। এই শিক্ষা বোর্ডের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ জালিয়াতির ঘটনায় প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। 19 জন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে 34টি খাতায় নম্বর জালিয়াতি খতিয়ে দেখতে রবিবার সকালে শিক্ষা বোর্ডে অভিযান চালায় তারা। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কম্পিউটারে নম্বর বাড়তি দেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছেন দুদক কর্মকর্তারা। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপ শিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা ইনপুট দেওয়ার সময়, অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে, যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম, ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে। তবে দুদকের তদন্তে বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে ও বিভিন্ন নথি সংগ্রহ করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, যার পিছনে আর্থিক লেনদেন বা সুবিধার বিষয় থাকতে পারে বলে ধারণা করছেন দুদকের এই কর্মকর্তা। প্রোগ্রামার হচ্ছেন জনাব আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজু আহমেদ। মূলত ওনাদের রুম থেকে হচ্ছে এই ঘটনাটা। এইদিকে শিক্ষা বোর্ড চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন আহমদ জানান, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল জালিয়াতির ঘটনা তদন্তে বোর্ড থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে দুদক। পরীক্ষা কমিটি যাদের সাথে কথা বলবেন, পরীক্ষা নিয়ন্ত্রক তো রেজাল্ট নিয়ে ব্যস্ত, আর কম্পিউটার শাখাও এটা নিয়ে ব্যস্ত। মেবি আমার ধারণা হয়তো এই কারণে ওনারা হয়তো তদন্ত যেই টাইম সেই টাইমের মধ্যে পারতেছেন। অন্যদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদাম থেকে 10.5 লাখ খাতা ও লুটশিট গায়েব হয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগপত্র দায়েরও করেছে বোর্ড কর্তৃপক্ষ। আমি সচিব স্যারকে বলে দিয়েছি, এটা আমার ফাইল অনুমোদন হয়ে গেছে। উনি বোধহয় আজকে বললাম যে আপনি যা আছে যে প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এটা থানাতে একটা জিডি করতে হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একের পর এক জালিয়াতির ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আর এই ছিল আজকের নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।